নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। যেদিন এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হলো পাটনাতে, এমনকি যেদিন বেঙ্গালুরুতে জোটের বৈঠক বসলো, সেদিনও বিজেপির তরফে এক নি জার্ক রিয়াকশন আমরা দেখেছিলাম, যাকে বাংলাতে হাঁটু কাঁপা বলে। বিজেপির হাঁটু কেঁপেছিল। বিরোধী সমস্ত দল একজোট হলে সেদিনের হিসেবে বিজেপি 220 বা তারও নিচে চলে যাওয়ার কথা। পাটনার সম্মেলনের পরেই তারা মহারাষ্ট্রের দিকে নজর দিলেন, কারণ শিবসেনা ভেঙেই তারা স্বস্তি পাননি, তাদের এনসিপি ভাঙাটাও দরকার ছিল। এরপর তড়িঘড়ি করে দিল্লিতে এনডিএর বৈঠক ডাকা হলো। আমাদেরও জোট আছে, আমাদেরও শক্তি অনেক ইত্যাদি বোঝানোর চেষ্টা করেছিল বিজেপি। তারপরও সেদিন মিডিয়া বেঙ্গালুরুর ইন্ডিয়া জোট নিয়েই বেশি কথা বলেছিল। বোঝা যাচ্ছিল এক প্যারাডাইম শিফটের দিকে ভারতের রাজনীতি। এবং ভারতের নির্বাচনী পাটিগণিতে নয়া পণ্ডিতেরাও জানেন যে বিজেপির সমস্যা দক্ষিণ ভারত, সমস্যা মহারাষ্ট্র, সমস্যা বিহার আর পশ্চিমবঙ্গ। এইখানেই বিজেপির হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। বাকি সব জায়গাতেই বিজেপি যতখানি পাবার ততখানিই পেয়ে গেছে, সেখান থেকে আসন বৃদ্ধি আর সম্ভব নয়। কাজেই নতুন করে ইডি পাঠাও, নতুন করে অ্যারেস্ট করো, চোর 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 বলে চিৎকার করে একটা ন্যারেটিভ সেট করো। কিন্তু সেই ন্যারেটিভ বাংলা ছাড়া অন্য কোথাও তো কাজই করবে না। কাজেই বাংলায় বিজেপির স্লোগান চোর মমতা, বিহারের সামনে নীতিশ, পাল্টি কুমার। কিন্তু চোরের অপবাদ দেওয়া সম্ভব নয়, আর মহারাষ্ট্রে চোরেদের দলেই নেওয়া হয়েছে, কাজেই সেখানেও আলাদা প্রচার দরকার। এর মধ্যে রাজস্থান বা মধ্যপ্রদেশে জয় এসেছে, কিন্তু তেলেঙ্গানা গেছে কংগ্রেসের কাছে, দক্ষিণ হাতের বাইরে। তাই সই, বাকি ভারত থেকে 303 পার করতে হবে। তার জন্য যা যা দরকার তাই করতে হবে। পাঁচাটা সাংবাদিকের দল বা ওই গদি মিডিয়া দুহাত তুলে নাচছে রাম মন্দির উদ্বোধনের পরে ডান ডিল, সময়ের অপেক্ষা, 303। কেন এবার বিজেপি 404 পার? কিন্তু বিজেপি জানে, খুব ভালো করেই জানে, তীরে এসে টরি ডুবতে পারে। বিহার আর বাংলা, এমনকি মহারাষ্ট্রে আগাম হিসেবেও কুগাইছে। গতবারের আসনের থেকে এই 3 রাজ্যেই কমে যেতে পারে 30-35টা আসন। সেক্ষেত্রে চাপ আছে। এখনো বিজেপির প্রতিটা রাজনৈতিক চাল এই 3 রাজ্যের নির্বাচনকে ঘিরেই চালা হচ্ছে। শিন্ডে শিবসেনাকে আসলি শিবসেনা হিসেবে প্রজেক্ট করতে হবে। গদি মিডিয়া দায়িত্ব নিয়ে সেটা করে চলেছেন। শরদ পাওয়ারকে আরো দুর্বল করতে হবে। মেয়ে ভাইপোকে ইডি ডাক পাঠাচ্ছে। বিহারে আবার যদি নীতিশ কুমারকে ভাঙানো যায় তাহলে তো সোনায় সোহাগা। চেষ্টা চলছে, সফল হতেই পারে। 5 বারের জায়গায় 6 বার শিবির বদলাতে হবে। নীতিশ কুমারের কাছে সেটা জল ভাত। নীতিশ কুমার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয়। এটা সিপিএম ছাড়া দেশের সবাই জানে। সিপিএম জানে না বলেই ধর্মনিরপেক্ষতা নিয়ে সেমিনারে নীতিশ কুমারকে আমন্ত্রণ জানায়। এবং বাংলায় বিজেপির হয়ে খেলার জন্য আছে অধীর চৌধুরী, যার জীবনের একমাত্র ইচ্ছে বহরমপুরের এমপি হবার। আর কোনো ইচ্ছে থাকলে সেটা রাজনৈতিক নয়, ব্যক্তিগত, যা আমাদের আলোচনার বিষয় নয়। বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। আছে দেশের সরকারি বামেরা, যাদের অ্যাক্রস দ্য কান্ট্রি, গোটা দেশের মধ্যে এক ত্রিপুরা বাদ দিলে সর্বত্র লড়াই হয় কংগ্রেসের সঙ্গে, না হলে আঞ্চলিক দলের সঙ্গে। তারা দিল্লি বিধানসভায় প্রার্থী দেন আপের বিরুদ্ধে, উত্তরপ্রদেশে সমাজবাদী দলের বিরুদ্ধে, পাঞ্জাবে আপ এবং কংগ্রেসের বিরুদ্ধে, কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায়, রাজস্থানে কংগ্রেসের বিরুদ্ধে। আর এই বাংলাতে তাদের মূল লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে। আপাতত স্লোগান চোর ধরো, জেলে ভরো। এই একই স্লোগান তারা বিহারের লালু, রাবড়ি, মিশা বা রোহিণীর জন্য দেন না। দিলে যে দুখানি এমএলএ আছে তাদের দয়াতে সেগুলো যাবে। কাজেই সংসদীয় রাজনীতির মাটিতে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেনই না, তাদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আলোচনায় রাখছি না। কিন্তু কংগ্রেসকে তো এই লড়াইটাই লড়তে হবে। এখনো কংগ্রেসই তো একমাত্র দল যাদের 20% মতো ভোট আছে। যে কোনো জোটের তো একটা কেন্দ্র থাকে, একটা সেন্ট্রাল ফোর্সের দরকার হয়, একটা বড় ড্রাইভিং ফোর্সের দরকার হয়।
যারা এই দায়িত্ব নিয়ে সেই জোটকে চালিয়ে নিয়ে যাবে, সমন্বয় রক্ষা করবে। এবার সমস্যা হলো কাদের সঙ্গে জোট? সমাজবাদীদের সঙ্গে, যারা স্বাধীনতার পর থেকে লাগাতার কংগ্রেসের বিরোধিতা করে এসেছে। না, বিজেপির মতো নয়, ধর্ম নিয়ে নয়, নীতিগত বিরোধিতা, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিরোধিতা, সামাজিক ন্যায়ের প্রশ্নে বিরোধিতা। এই বিরোধিতা থেকেই তো সমাজবাদীরা এমনকি জনসংঘের সঙ্গেও হাত মিলিয়েছিল। কংগ্রেসের সঙ্গে বিভিন্ন প্রশ্নে বিরোধের ফলেই তো জন্ম হয়েছিল দ্রাবিড় আন্দোলনের, জন্ম নিয়েছিল দ্রাবিড় মুন্নেত্র কগজম। রাম মনোহর লোহিয়া বা জয়প্রকাশ নারায়ণের উত্তরাধিকারী লালু, মুলায়ম, নীতিশ তো সেই সমাজতন্ত্রীদেরই প্রতিনিধিত্ব করেন। লোহিয়া আর জয়প্রকাশ চিরকালই ছিলেন কংগ্রেস বিরোধী, আর অন্য যারা তাদের প্রত্যেকেই কংগ্রেস ভেঙেই উঠে এসেছেন। তৃণমূল, এনসিপি, ওয়াইআরসিপি, বিজেডি, তেলেগু দেশম, বিআরএস তো বড় হয়েছে কংগ্রেসের সঙ্গে লড়াই করে, কংগ্রেসকে ভেঙে। বা ধরুন হালফিলের আম আদমি পার্টি কাদের সঙ্গে লড়ে উঠে এলো? দুর্নীতি, স্বচ্ছ প্রশাসন ইত্যাদি স্লোগান নিয়ে তাদের লড়াইও ছিল কংগ্রেসের সঙ্গে। এবং যে জমিতে তারা আজও আছেন তার সবটাই তো কংগ্রেসেরই। দেশের সব থেকে পুরনো ধর্মভিত্তিক দল আকালি দল জন্মলগ্ন থেকেই কংগ্রেস বিরোধী। অন্যদিকে শিবসেনার কট্টর বাম বিরোধী থেকে কংগ্রেস বিরোধী হয়ে ওঠার ইতিহাস সকলের জানা। তাহলে এই দলগুলোর সিংহভাগ জোট করতে রাজি হলো কেন? কারণ তাদের অস্তিত্ব গিলে খাবে বিজেপি। তারা এটা বুঝেছে। কংগ্রেসের সঙ্গে লড়াই বিভিন্ন ইস্যুতে, কিন্তু বিজেপি তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলবে এটা বুঝতে পেরেই তারা বিজেপি বিরোধী জোটে রাজি হয়। তা না হলে এদের মধ্যে এক লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল ছাড়া প্রত্যেক দলই তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির সঙ্গে থেকেছে, তাদের সাহায্য করেছে। বিজেপি আর মায়াবতীর লড়াইয়ের বাইরে সাইডলাইনে দাঁড়িয়ে মজা দেখেছে সমাজবাদী দল, জেডিইউ, ডিএমকে, তেলেগু দেশম, তৃণমূল। আকালি দল তো সরাসরি বিজেপি জোটেই ছিল। শিবসেনা তো কেবল জোট নয়, বিজেপির হিন্দুত্বের স্লোগান তো তাদেরও স্লোগান। বিজেডি এনডিএতে ছিল। জগন রেড্ডির ওয়াইআরসিপি পরোক্ষভাবে বিজেপিকে বারবার সমর্থন দিয়েছে। এবং এই ইতিহাসেই সমস্যাটা লুকিয়ে আছে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে রাহুল, সোনিয়া, খার্গেজিরা বুঝেছেন জোট দরকার। না হলে কংগ্রেস মুক্ত ভারত হতে আর বেশি দিন লাগবে না। মমতা, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, লালু যাদব, অখিলেশ যাদব, হেমন্ত সোরেন, এমনকি অরবিন্দ কেজরিওয়ালও বুঝে গেছেন যে বিজেপি হয় তাদের দলকে গিলে খাবে, না হলে তাদের বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। তারা জোট চাইছেন। মানে কংগ্রেস এবং আঞ্চলিক দলের নেতারা জাতীয় রাজনীতির বাস্তবতা বুঝেই জোট চাইছেন। সংবিধান বাঁচানোর জন্য নয়, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি বড় বড় আদর্শের জন্য নয়, রাজনীতিতে টিকে থাকতে পারলে বাপের নাম, এমন এক সময় টিকে থাকার জন্যই তারা জোট চাইছেন। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। রাজনীতিতে টিকে থাকতে পারলে বাপের নাম, এমন এক সময় টিকে থাকার জন্যই তারা জোট চাইছেন। কিন্তু যাদের সঙ্গে জমিতে লড়াই হয়েছিল, তাদের আক্রোশ, বহুদিনের জমানো রাগ কিভাবে কেটে যাবে? অধীর চৌধুরী ভুলে যাবেন একজন ক্রিমিনালকে কেন টিকিট দেওয়া হবে বলে চেঁচামেচি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কে ছিল সেদিনের সেই ক্রিমিনাল? আজ সুযোগ পেয়ে তিনি, হোক না সিপিএম বা বিজেপির স্লোগান চোর ধরো জেলে ভরো, তিনি সেটাই আঁকড়ে ধরে পুরনো ঝাল মেটাচ্ছেন। এরকম অধীর চৌধুরীর দল সর্বত্র, যেখানে তাদের আপের সঙ্গে লড়াই, ডিএমকের সঙ্গে লড়াই। আবার একইভাবে এই আঞ্চলিক দলগুলোর বহু নেতা আছেন যারা কংগ্রেসের বিরোধিতা করেছেন জীবনভর, কংগ্রেসকে ভেঙেছেন, হারিয়েছেন নির্বাচনে। তারাও ক্ষণে ক্ষণে তাদের পুরনো ক্ষতের যন্ত্রণা চাগার দিচ্ছে, তা নিয়ে কিছু না কিছু বলে ফেলছেন। আসলে আরএসএস বিজেপির এই যে সর্বগ্রাসী প্রচার, তাদের হিন্দুত্বের আদর্শ, তাদের মধ্যযুগীয় ধ্যান ধারণা, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে অবস্থান, তাদের অগণতান্ত্রিক চিন্তা বা তাদের যুক্তরাষ্ট্র কাঠামোকে ধ্বংস করার ঘোষিত কর্মসূচি নিয়ে কি বিরোধীরা চিন্তিত? তারা কি এক আদর্শগত অবস্থান থেকেই বিজেপির বিরোধিতা করছেন? যদি করতেন তাহলে এত ফাটল দেখা দিত না।
কংগ্রেসের বেশিরভাগ নেতৃত্ব বা কর্মীরাও যদি বুঝতেন এই সংকটের স্বরূপ, তাহলে এত সমস্যা হতো না। কিন্তু এখনো এই জোট এক নিছক নির্বাচনী জোট, বিজেপিকে 273-এর নিচে রাখার জন্য জোট। কাজেই সেই জোটের মধ্যে নানা স্বার্থের নানান অভিমুখ দেখা দেবে। সব থেকে শক্তপোক্ত অবস্থান যাদের থাকার কথা, সেই বামেদের এক বড় অংশই যখন এই জোটকে মমতা আর ক্ষমতার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, তখন বাকিদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। এরপরেও কংগ্রেস তৃণমূলের জোট হতে পারে, এরপরেও নীতিশ কুমার জোট ছেড়ে না গিয়ে জোটেই থেকে যেতে পারেন, কিন্তু সমস্যার সমাধান হবে না। এমনকি 250 আসনে জিতেও আবার বিজেপি বিরাটভাবেই ফিরে আসবে যদি বিরোধীরা আরএসএস বিজেপির আদর্শকে পাল্টা আদর্শ দিয়েই লড়ার কথা না ভাবেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।